আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেবে সরকার, বাসসকে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দুই দিনে অন্তত ৩৫ জেলায় আওয়ামী নেতাদের বাড়ি ভাঙচুর, নৈরাজ্য হলে কঠোর হবে সরকার। এবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিম মির্জা দর্শী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। জানান, বিচারিক প্রক্রিয়ায় জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইনের প্রয়োগে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটার আইনি কাঠামো কী হবে, এই বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর ছাড়াও বিভিন্ন জেলায় ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুর সহ অনেক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা হয়েছে। তথ্য বলছে, অন্তত ৩৫ জেলায় নেতাদের বাড়ি ছাড়াও আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে। হামলা বন্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার লাইভে এসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুলডোজার কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই দিন রাত ৮টার পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ও শেখ হাসিনার বাড়ি সুধা সদনে হামলা চালায় ছাত্র জনতা। এছাড়া হামলা চালানো হয় কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে, নোয়াখালীতে ভাঙচুর করা হয়েছে ওবায়দুল কাদেরের বাড়ি, বরিশালে সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে, কুমিল্লায় বাহাউদ্দিন বাহারের বাড়িও ভাঙা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়িতে হামলা চালানো হয়। এর বাইরে জামালপুর, ভোলা, বরিশাল, রাজশাহী, নাটোর, কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেটে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যদের বাড়িতে ভাঙচুর হয়েছে। কোথাও কোথাও দেওয়া হয়েছে আগুন। শুধু নেতা বা সংসদ সদস্যর বাড়িতে নয়, বিভিন্ন জায়গায় শেখ মুজিব ও শেখ পরিবারের সদস্যদের কমপক্ষে অর্ধশত মুরাল ভাস্কর্য প্রতিকৃতি ভাঙা হয়েছে, কোথাও কোথাও একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে এমন পরিস্থিতি বলে মনে করছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে হামলা ভাঙচুর কঠোরভাবে প্রতিহত করার কথা বলছে সরকার। এছাড়া উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা বন্ধের আহ্বান জানান তিনি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের হামলা বন্ধ করতে হবে। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা যাবে না। বিশৃঙ্খলা ও নৈরাজ্যের চেষ্টা করলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। ফ্যাসিস্টের ফিরে আসার আর সুযোগ নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের বিচার প্রক্রিয়াধীন আছে। আইন শৃঙ্খলার যে কোনো অবনতি বিশ্ববাসীকে ভুল বার্তা দেবে। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে শাওনকে ধানমন্ডি এবং সোহানা সাবাকে গুলশান থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগুন দেওয়া হয় জামালপুরে শাওনের বাবার বাড়িতে। শেখ হাসিনার সাথে সম্প্রতি এক অনলাইন সভায় যোগ দেন শাওন। সেখানে দেশে অস্থিতিশীলতা তৈরিতে পরিকল্পনার তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বেশ কিছুদিন ধরে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন তিনি।
ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়িতে আজও ভাঙচুর করতে দেখা গেছে। ভাঙা কংক্রিটের স্ল্যাব থেকে করাত দিয়ে লোহার রড কেটে নিতে দেখা গেছে অনেককেই। ইটও খুলে নিচ্ছেন কেউ কেউ। এছাড়া সকাল থেকেই সেখানে ভিড় করছে উৎসুক জনতা। গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সকাভেটর, ক্রেন ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়িটির অর্ধেকের বেশি অংশ। ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দেওয়া হয়েছিল এই বুলডোজার কর্মসূচি। ৩২ নম্বর ছাড়াও ধানমন্ডি ৫ নম্বর সড়কে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ওনার ফল হচ্ছে দেশে এই অবস্থার জন্য উনি পলাই গেল ওনার কাছে লোকের জন্য, আর এখন আরো একটা বার দেখলো ওনার এই কথার জন্য কি অবস্থা হয়ে গেল। বঙ্গবন্ধুর বাড়ি নাকি ভেঙে ফেলেছে, এই জন্য দেখতে আসলাম। আর স্মৃতি হিসাবে আমি এই কাঠটা নিয়ে গেলাম। ছাত্র জনতার আন্দোলন, সেই জনতার আন্দোলনে আজকে ভাঙতেছে। ধরেন ইতিহাস তো আপনি মুছে ফেলাতে পারেন না, এই যে ভাঙতেছে এটাও কলাম একটা ইতিহাস। তালিমের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মিটিয়ে দিতে চায়, এজন্যই মূলত এই ভাঙচুর। মব কালচার ঠেকাতে সরকার দক্ষতার পরিচয় দিতে পারছে না বলে দাবি করেছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেই দাবি করে দলটি। পাশাপাশি বিবৃতিতে দেশের চলমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানানো হয়েছে। কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র এবং সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে বিবৃতিতে উল্লেখ করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে আরও বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন আপত্তিকর মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এতে বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি স্থাপনা ও নাম ফলকসমূহ ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে। জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। দেশের বর্তমান পরিস্থিতির দায়ভার সম্পূর্ণ উস্কানি দাতার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। শেখ হাসিনা পালিয়ে গিয়েও উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এক জনসমাবেশে জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদায় কাজ করতে পারবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে জনগণের উন্নয়নে ব্যয় করার তাগিদ দেন শফিকুর রহমান। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি ২-১ দিন আগে তারা দিয়েছিলেন। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। অন্তর্বর্তী সরকার কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাসী না। পুলিশ প্রশাসন মব প্রতিরোধে কাজ করবে, যে কোনো জায়গায় মব হলে সরকার প্রতিরোধ করবে, জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিকেলে বইমেলায় চীনা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রশ্নের জবাবে একথা জানান তিনি। বলেন, পতিত ফ্যাসিস্টদেরও সংযমী হতে হবে, মব থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানান তিনি। আরেক প্রশ্নে চীনা রাষ্ট্রদূত জানান, চীনে বাংলাদেশের রোগীদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ৩টি বিশ্ব নন্দিত হাসপাতাল। যারা চীনে চিকিৎসা নিতে চান তাদের জন্য সব প্রস্তুতি আছে, খরচ কমানোরও চেষ্টা চলছে। এ সময় সংস্কৃতি উপদেষ্টা বলেন, আগামী বছরে বাংলা ও চীনা ভাষায় অনুদিত 10টি বই দুই দেশে আদান প্রদান হবে। চীন সরকারের সহযোগিতায় সিনেমা জগতে বড় পরিবর্তন আনা হবে। বলেন, এবারের 21 পদকের মধ্য দিয়ে রাজনীতি সংশ্লিষ্টদের পদক দেওয়ার প্রথা ভাঙা হয়েছে। আগামী 5 বছরে মরণোত্তর পুরস্কার দেওয়ার বিষয়টা থাকবে না। আমরা কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করি না এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে সচেতন আছে। 5ই আগস্ট পরে 15 দিন পুলিশ ছিল না, আমরা সবাই সবার পাশে এসে দাঁড়িয়ে কিন্তু নিজেদেরকে নিজেরা রক্ষা করেছি। আমরা এখনো সেই সময়টা পার হইনি, অর্থাৎ আমাদেরকে এখনো সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আন্দোলনকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিলে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় চাকরিতে নিয়োগের দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন তারা। বৃহস্পতিবার প্রাথমিকে শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে হাইকোর্ট। আমরা তো এখানে বিশৃঙ্খলা করতে আসি নাই, আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি এবং শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম। তো ভিতর থেকে যখন আমাদের পানির কাঞ্জাম আসছে তখন আমরা দৌড় দিচ্ছি, আর এই যে বাড়ি পুলিশে বাড়ি দিচ্ছে 2টা ঘুষখোর বিচারপতি উনি আমাদের না দিয়ে উল্টা আরেক দিক থেকে ঘুরাই দেয়। দাবি না আদা হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ থেকে চলবো না ইনশাল্লাহ। ছুটির দিনে সন্ধ্যায় বইমেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। বইমেলার খবর জানাবেন, সেখানে পাঠকদের ভিড় কেমন দেখছেন? এবং নতুন এই আয়োজনে কিন্তু এবার সিসিমপুর ছিল না, তো অনেক দিক থেকে কিন্তু হতাশ হয়েছেন পাঠকেরা। সব মিলিয়ে আসলে কেমন অবস্থা দেখছেন? বইমেলায় উপস্থিতি কিন্তু বেশ ভালোই দেখছি, শুরু থেকে আমরা বেশ ভালো উপস্থিতি দেখছি। আজকে মেলার 7ম দিন, শুক্রবার সকাল 11টায় মেলার দ্বার খোলার পর থেকেই পাঠক দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে মেলায়, এবং বিকেল গড়াতেই এই উপস্থিতি পুরো উপচে পড়া ভিড়ে রূপ নেয়। মেলা প্রাঙ্গণে বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান যে প্রান্ত রয়েছে, এখানে আসলে উপচে পড়া ভিড় এবং মানুষের ভিড়ে আসলে হাঁটাচলা করাই দায় হয়ে গেছে এমন একটা অবস্থা। তবে যারা মেলায় এসেছেন অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মেলার সার্বিক ব্যবস্থাপনা, পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা কোনো কিছু নিয়ে আসলে পাঠক দর্শনার্থীর অভিযোগ নেই। একটি বিষয় জানতে চেয়েছিলাম যে বিগত সময়ের তুলনায় এবার বইমেলায় কেন এত ভিড় শুরুর দিকে, কারণ আজকে মাত্র মেলার 7ম দিন। সাধারণত যেটি হয় 10 দিন গড়িয়ে যাবার পর মেলায় পাঠক দর্শনার্থীর ভিড় জমে ওঠে। সেখানে আসলে প্রকাশক, বিক্রেতারা বা পাঠকরা যেটি জানিয়েছেন যে একটা সময় বইমেলা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল, এবার কিন্তু আসলে কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নেই। সকল মতের পাঠকের বই যেমন প্রকাশিত হচ্ছে এবং তারাও এখানে আসলে স্ব-উৎসাহে বইমেলায় আসছেন, ঘুরছেন, বই কিনছেন। বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন সকলে, এবং প্রকাশকরা যেটি জানিয়েছেন যে তাদের বিক্রি গতবারের তুলনায় এবার আসলে তারা দ্বিগুণ হওয়ার প্রত্যাশা করছেন। এবং আজকে মেলার 7ম দিন, আজকে কিন্তু পাঠকদের শুধু ঘুরতে নয় বই কিনতে দেখেছি। এটি আসলে মেলার দ্বিতীয় দিন থেকে চোখে পড়েছে যে পাঠকরা বই কিনছেন সকলেই। এবং একটি বিষয় লক্ষণীয়, এবার তরুণদের মধ্যে তারা আসলে রাজনীতি বিষয়ক বই তারা বেশ ভালো কিনছে। রাজনীতি, রাষ্ট্রচিন্তা এই সম্পর্কিত বই, প্রবন্ধে তাদের মনোযোগটা বেশি, তারা সেটি কিনছেন। সবকিছু মিলিয়ে মেলার ব্যবস্থাপনা বরাবরের মতোই ভালো। আপনি জানেন যে এবার গতবারের চেয়ে 100টির বেশি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, অংশগ্রহণ করেছে এবারের বইমেলায়, যার কারণে মেলার কলেবর বেড়েছে। এবং তবে একটি বিষয় সকলের ভোগান্তি বাড়িয়েছে, সেটি হচ্ছে যে এত দর্শনার্থী পাঠক আসছেন, কিন্তু কারোর জন্য কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান প্রান্তে কোনো বসার ব্যবস্থা নেই। এটি আসলে একটি ভোগান্তির কারণ এখানে পুরুষদের পাশাপাশি নারী শিশুরাও আসছেন। তাই তার মেলায় ঘুরে ক্লান্ত হয়ে গেলে, এত বড় একটি জায়গা ঘুরে ক্লান্ত হয়ে গেলে তার কিন্তু সেভাবে বসার জায়গা নেই, এই অভিযোগটি তারা করেছেন। এটি আসলে মেলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলা একাডেমিকে জানানো হয়েছে, তারা বিষয়টি দেখবেন বলেছেন। যদিও মেলার 7ম দিনেও আমরা আসলে তেমনটি দেখছি না যে মেলায় আসলে বসার কোনো জায়গা আছে। তবে সবকিছু মিলে মেলার পরিবেশ এবং ভিড়, সব মতের মানুষের এখানে উপস্থিতি মেলাকে জমজমাট করে তুলেছে। এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সে বাংলাদেশের যেমন চিত্র আমরা দেখতে চাই, ঠিক তেমনটাই আসলে আমরা এই মেলায় দেখি। এবং সকলের প্রত্যাশা যে ভিন্ন মতকে কেউ আঘাত করবে না, সকল মতের বই এখানে প্রকাশিত হবে এবং সবাই আসলে সেই বইকে আসলে সাদরে গ্রহণ করবে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সুলতানা জাহান মিতু জানাচ্ছিলেন বইমেলা প্রাঙ্গণ থেকে। 21 বইমেলার প্রথম শিশু প্রহরে শিশু কিশোরদের পদচারণায় মুখরিত বইমেলা প্রাঙ্গণ। তবে সিসিমপুরের আয়োজন না থাকায় মন খারাপ দেখা গেছে অনেকের।
অন্যান্য অনুষঙ্গে সিসিমপুরের অভাব মেটানোর চেষ্টা করেছেন অভিভাবকেরা। প্রথম শিশু প্রহরেই ভালো বিক্রি দেখা গেছে ছোটদের বইয়ের। ২১-এর বইমেলার প্রথম শিশু প্রহর, বড়দের হাত ধরে মেলায় এসেছে শিশু কিশোররা। এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ঘুরে চলছে পছন্দের বইয়ের খোঁজ। তাদের পছন্দের তালিকায় সিসিমপুর ভূতের বই, ইকরির বন্ধুরা, হালুমের কান্না হাসি আর সিসিমপুরের ফল উৎসব। বিড়ালের গোয়েন্দাগিরি আর গোপাল ভাঁড়ের রাজ্য। পরীর গল্পের বই নিয়েছি, পরে জাহাজের বই নিয়েছি। প্রতি বছর বইমেলায় শিশু প্রহরের অন্যতম আকর্ষণ থাকে সিসিমপুর। তবে এবার সেই আয়োজন না থাকায় মন খারাপ অনেকের। আমি সিসিমপুর দেখতে আসছিলাম, এবার এটা নেই, আমার অনেক মন খারাপ হয়েছে। ছুটির দিনে ঢাকার বাইরে থেকেও শিশু কিশোরদের মেলায় এনেছেন অভিভাবকেরা। সিসিমপুরের অভাব অন্যান্য অনুষঙ্গের মাধ্যমে মেটানোর চেষ্টা দেখা গেছে তাদের মধ্যে। ওই সাথে অনেক মজা করে সিসিমপুরে এসে, এবার অনেক মন খারাপ হয়ে গেছে ওর। আসতে এসে শুধু বই দেখতেছে, এছাড়া তার এখন কিছুই করার নেই। বাচ্চা এসে একটু মন খারাপ করেছে, কিন্তু তারপরেও একেবারে শুক্রবার সকালবেলা একটু ফাঁকা আছে, ও ঘুরলো, স্টোরগুলোতে ঘুরলো, কিছু বই কিনলো মজার মজার। ওর যেসব বই পড়তে ভালো লাগে সেই বইগুলো সব কিনেছে এবং সে এনজয় করছে। তবে ছুটির দিনে সকাল থেকেই বইয়ের ভালো বিক্রি হচ্ছে স্টল প্যাভিলিয়নগুলোতে। আজকে শুক্রবার ছুটির দিন, অনেকে গার্জিয়ানের সাথে আসছে, অনেকে মা বাবার সাথে আসছে, এসে হচ্ছে আজকে ছুটির সময় ভালোই সেল হচ্ছে। প্রথম শুক্রবার তো সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, আশা করি সামনে আরো ভালো হবে। ছুটির দিনে শিশু প্রহর বেলা 11টায় শুরু হয়ে চলে দুপুর 1টা পর্যন্ত। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে খুব একটা স্বস্তি ফেরেনি চালের দামে। আমদানির চাল আসার পরেও দাম কমছে সামান্য। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে মুরগির দাম। কাটেনি সয়াবিন তেলের সংকট। বাজারে চালের মজুদে ঘাটতি নেই, কেনা যাচ্ছে প্রয়োজন অনুযায়ী, তবে স্বস্তি নেই দামে। গত সপ্তাহের চেয়ে মানভেদে কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে চালের দাম। মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা কেজিতে। সরু চালের জন্য গুনতে হচ্ছে 70 টাকার উপরে। বিক্রেতাদের দাবি, আমদানির চাল বাজারে আসছে, তাই সামনে দাম আরো কমতে পারে। মহা বেশি করিয়া ফেলাইছে, 50 পয়সা কমাই, 1 টাকা কমাই, 10-12 টাকা বাড়াইয়া। বাইরে থেকে মালটা ইম্পোর্ট করানো মোটামুটি চালের বাজারটা একটু বাড়ি খেয়েছে, নইলে এক চাল আটার চাল এখন 70 টাকা কেজি হইতো, মোটা চাল 60 টাকা আসতো। এই জন্য এখন ওই চালটা আসাতে মিনিকেট 80 টাকা, ভালো নাজির চাল 80 টাকা, নর্মাল নাজির চাল 70 টাকা 75 টাকা। এদিকে রোজা যত এগিয়ে আসছে ততই ঘনীভূত হচ্ছে সয়াবিনের সংকট। একে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা বলছেন বিক্রেতারা। আমার লাগবে দৈনিক 20 কার্টন তেল, আমার দিচ্ছে 5 কার্টন তেল, তেলের সাথে আবার আটাও দিচ্ছে, তাও অ্যাভেলেবেল সরবরাহ নাই, ডিলার একদম কম দিচ্ছে, গায়ে যে দাম লেখা ওই দামে ডিলার তেলের দাম নিতেছে। অন্যদিকে গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 180 টাকা কেজিতে, এখন সেজন্য গুনতে হচ্ছে 190 থেকে 200 টাকা। আর সোনালির কেজি পৌঁছেছে 310 থেকে 320 টাকায়। রমজান উপলক্ষে তো এটা স্বাভাবিকভাবেই প্রত্যেক বছরই বাড়ে, এখানে সম্ভাবনা আছে। রমজান তো আর মাত্র 1 মাসও নাই প্রায়। তবে স্বস্তি রয়েছে সবজির দামে। গত সপ্তাহের চেয়ে কেজিতে 5 টাকা কমেছে আলু পেঁয়াজের দাম। আলুর কেজি 18 থেকে 20 টাকা, আর পেঁয়াজ কেনা যাচ্ছে 45 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর নির্যাতনে বারিকুল ইসলাম নামে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে ভারতীয় অংশে এই ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, রাতে সীমান্ত এলাকার পদ্মা নদীতে বারিকুল সহ কয়েকজন মাছ ধরতে যান। এ সময় বিএসএফ সদস্যরা বারিকুলকে ধরে নিয়ে যায়। পরে ভারতে থাকা আত্মীয়দের মাধ্যমে বারিকুলের মৃত্যুর তথ্য নিশ্চিত হন স্বজনরা। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, ভারতের একটি হাসপাতালে বারিকুলের মরদেহের ময়না তদন্ত হয়েছে, তবে বিষয়টি এখনো নিশ্চিত করেনি বিজিবি। নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ শান্তা ইসলাম নিহত হয়েছেন। দুপুরে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, গত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বন্দ্ব আর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেলের সঙ্গে সোহেল মিয়ার বিরোধ ছিল। এর জেরে সোহেলের সমর্থকরা রিয়াজ মোরশেদের বাড়িতে হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হন চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের ডিসি পার্কে সংঘাতের জেরে তৃতীয় দিনের মতো চলছে প্রাইম মুভার চালক শ্রমিকদের ডাকা কর্মবিরতি। এর ফলে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেওয়ার জন্য গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সকালে বন্দর জেটির প্রবেশমুখে অবস্থান নেয় অসংখ্য কন্টেইনারবাহী লরি, ট্রাক। এদিকে পণ্য পরিবহন বন্ধ থাকায় ক্ষতির শঙ্কায় ব্যবসায়ীরা। মঙ্গলবার রাতে ডিসি পার্ক এলাকায় লরি চালকদের মারধর করলে কর্মবিরতি শুরু করে তারা। বৃহস্পতিবার ভোরে বিষয়টি মীমাংসা হলেও হঠাৎ সকাল ৯টা থেকে ৪ দফা দাবিতে ফের কর্মবিরতি শুরু করে তারা। শ্রমিকদের অভিযোগ, হামলাকারীদের কাউকে এখনো গ্রেফতার করা হয়নি। উল্টো চালক শ্রমিকদের আসামি করে মামলা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণাও দেয় শ্রমিকরা। ফ্রি টাইমের ভিতরে আমরা পণ্য নিতে না পারি, সেক্ষেত্রে একটা বন্দরের ডিটেনশন চার্জ আছে। এর আওতায় পড়লে দেখা গেছে কি সর্বোপরি এটা দেশের উপর প্রভাবটা পড়তেছে। প্রায় 18 জনের মতো, ওরা সবাই এখনো মেডিকেলে ভর্তি আছে এবং ওদেরকে যারা হামলা করছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য দাবি দিছে, ওটাও গ্রেপ্তার করা হয় নাই। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানাতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।